সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন, এখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দাওয়া চলছে। ইরানের উপর আঘাতের পর থেকে ইরান পাল্টা আঘাত করছে এবং ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান আঘাত করেছে মার্কিন ঘাঁটিতে। অধিকাংশ মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার প্রথমে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে ইরানের নতুন যে নেতৃত্ব তারা আলোচনা করতে রাজি এবং তাই তিনিও বসতে রাজি। পরবর্তী তিনি ক্ষণে ক্ষণে তার কথা পাল্টাচ্ছেন, কারণ ইরান বলেছে তার সঙ্গে এ ধরনের কোনো কথা হয় নাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যার ফলে তিনি কালকে থেকে আবার বলছেন যে আবার আরও জোরালো আঘাত করা হবে। এইসব পরিস্থিতি নিয়েই আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই এই টকশোতে। আমাদের আজকের আলোচক সাদাত উল্লাহ খান, সম্পাদক, প্রতিবুদ্ধিজীবী এবং বিশ্লেষক। আপনাকে স্বাগতম দেশবার্তা টক শোতে। নিশ্চয়ই আপনি গত 4-5 দিন ধরে যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, প্রথমত ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জের জন্য ইরানে হামলা চালিয়েছিল, শেষ পর্যন্ত এটি যুদ্ধের দিকে ধাবিত হয়েছে। কি দেখছেন এই ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিটা কিভাবে? ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি আমি বলবো মানবতার শত্রু, সভ্যতার শত্রু। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে সর্বপ্রথম এই জাপানে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু মেরেছে। তারা সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেছে। তারা ইরাকে আগ্রাসন চালিয়েছে, লিবিয়াতে চালিয়েছে, আফগানিস্তানে চালিয়েছে এবং তারা চায় এই যে পশ্চিমা সভ্যতা একটা ভণ্ডামি, ইউরোপিয়ান একটা ভণ্ডের সংগঠন, ন্যাটোতে ডাকাতির সংগঠন। এই ডাকাতির সর্দার ডোনাল্ড ট্রাম্প, দানব ট্রাম্প, ডোনাল্ড নয়, এই দানব ট্রাম্প এবং এই যে খুনি নেতানিয়াহু, এরা চায় যে ইরানকে নিশ্চিহ্ন করতে। কিন্তু তাদের জানা উচিত ইরানি অব্যাহত সভ্যতা 3000 বছর যাবৎ পৃথিবীতে জ্ঞানের আলো, দর্শনের আলো, সভ্যতার আলো, ধর্মের আলো ওরা বিকশিত করেছে এবং তাদের জ্ঞান বিজ্ঞানের কাছে, ইরানি দেশপ্রেমের কাছে এই ভণ্ড এই নেতানিয়াহু এবং ট্রাম্পের আগ্রাসন আসলে সভ্যতার বিরুদ্ধে আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে আগ্রাসন। এরা যতই আগ্রাসন করুক, ইরানি জনগণের ঐক্য, ইরানি জনের যে অসম সাহস যাদের সামনে, পৃথিবীর সামনে দেখাইল। আমি সম্প্রতি বললাম যে এই জগৎ দেখো, জগতের সর্বশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ আয়াতুল্লাহ খামেনি দস্যুদের হাতে, আরব এবং মার্কিন শয়তান হাতে শহীদ হয়েছেন। এতে ইরানের বিরুদ্ধে যে ইসরায়েল এবং আমেরিকা পরিকল্পনা, তা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। খামেনিকে হত্যা করার পরে জনগণের মধ্যে ব্যাপক ঐক্য তৈরি হয়েছে এবং ঐক্যে ফাটল ধরানো সম্ভব হবে না। যতই মোসাদ, সিআইএ, এফবিআই যতই চেষ্টা করুক, এই খামেনির প্রতীকের শক্তিকে ঐক্যবদ্ধ করে ইরানিরা শক্তিশালী হয়েছে এবং তারা অত্যন্ত বিপুল শক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে বীর দর্পে আক্রমণ করে যাচ্ছে। এতে ইরানি জনগণের শক্তি আরো বাড়ছে, মনোবল বেড়েছে এবং ইসরায়েল এবং আমেরিকা কাবু হয়ে গেছে। সুতরাং আমরা চাই এই দানবের পতন হোক। এই যে আপনি বলছিলেন এই ইরানের বিরুদ্ধে, ইরান গত 47 বছর ধরে একটি শাসন ব্যবস্থা চলছে, খামেনির শাসন ব্যবস্থা, খামেনি এদের শাসন ব্যবস্থা। এবং 79 সালের বিপ্লবের পর ইরানের রাজা শাহ পাহলেভি চলে যাওয়ার পর এই শাসন শুরু হয়। এই শাসন আসার ক্ষেত্রেও আমেরিকার একটা ভূমিকা ছিল, তারা এই পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এখন তারা আবার এটা পরিবর্তন করতে চাচ্ছে, রেজিম পরিবর্তন করতে চাচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থা যেটি ইরানে আছে এটি বেশ কঠোর। এটা অনেকেই এটার কট্টর সমালোচকও আছেন এটার, এই শাসন ব্যবস্থার। তো মূলত কি এই রেজিম চেঞ্জ কি ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে, নাকি আসলে ইরানের সম্পদকে লুট করার জন্যই এই রেজিম পরিবর্তন করতে চাচ্ছে? ধন্যবাদ। আপনাকে বলছি, আপনার প্রশ্নের দিকে যে আপনার প্রশ্নের সাথে আমি দ্বিমত করব। কারণ 1979 সালে যখন ইরানি রেভলিউশন হয়, তখনই আমেরিকার বিরুদ্ধে, শাহ ছিল আমেরিকার দালাল, আমেরিকার কুকুর, তাদের বিরুদ্ধে ইরানের সাথে
তখন থেকেই মার্কিন আধিপত্য, মার্কিন আগ্রাসন, ওই বিপ্লবের ফলে যেহেতু মার্কিন কুকুরকে উচ্ছেদ করেছে, তখন থেকে আমেরিকা ইরানের উপর গলা টিপে ধরেছে, অবরোধ দিয়েছে, অর্থনৈতিক রাজনৈতিক অবরোধ, নানা ধরনের হেন অপরাধ নাই করে আসছে। এই ইরাকের সাথে ইরানের দীর্ঘদিন যুদ্ধ করেছে, যাতে আবার ইরান পরাজিত না হয়। তাদের সাদ্দামকে অস্ত্র দিয়েছে, ইরানকে অস্ত্র দিয়েছে, ওই নিকারাগুয়ার সান্দিনাস্তে গেরিলাদের অস্ত্র এখানে বিতরণ করেছে, নানা ধরনের ভণ্ডামি করে। এদের মূল হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন নয়। আমেরিকা কখনো গণতান্ত্রিক সরকারকে পৃথিবীতে সহযোগিতা করে না। এরা সবসময় অটোক্রেট, স্বৈরাচার, ফেসিবাদ এবং অবৈধ ক্ষমতা দখলদারি সবাইকে আমেরিকা পৃথিবীতে কি পৃষ্ঠপোষকতা দিয়েছে। এই যে সৌদি আরবকে দিয়েছে, আরব আমিরকে দিচ্ছে, জর্দানকে দিচ্ছে, কুয়েতকে দিচ্ছে, কাতারকে দিচ্ছে, বাহরাইনকে দিচ্ছে। এখানে একটা তো আরব দেশে একটা দেশও এক্সেপ্ট ইরান, আরবের আর কোনো দেশে, যদিও আরব নয়, ফারসের দেশ, কিন্তু মুসলিম অন্যান্য দেশের মধ্যে একটা দেশও কি সংবিধান আছে? একটা দেশে তো মানুষের কথা বলার অধিকার নাই। তাহলে ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তন করতে ভণ্ডামি, ইরানের সম্পদ, তেল, গ্যাস লুণ্ঠন করা। সৌদি আরবে গণতন্ত্র নাই, সংবিধান নাই, মানুষ ওখানে পরিবর্তন করতে পারে না, কুয়েতে পরিবর্তন করতে পারে না, আরব আমিরাতে করতে পারে না, জর্দান করতে না, ওখানে সব আমেরিকার ঘাঁটি। এক্সেপ্ট ইরান আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে এককভাবে পৃথিবীতে ঐক্য করে দাঁড়িয়েছে, মাথা উঁচু করে। সুতরাং রিজিম চেঞ্জ করা এটা হচ্ছে ভণ্ডামি। তার হচ্ছে ইরানকে প্রধানত করতে চায়, কিন্তু ইরান প্রধানত করতে পারবে না, কারণ জনগণের এই যে অসম সাহস এবং দেশপ্রেম, এটা দিয়ে কিছুতেই আমেরিকার জন্য মাথা। ওরা বারবার আলোচনার মধ্যে যাচ্ছে, কি বলছি ইরানি আত্মসমর্পণকে ভয় পায়, কোন আত্মসমর্পণ করে না, ওরা মৃত্যুকে ভয় পায় না, কখনোই আত্মসমর্পণ করবে না, যুদ্ধ করবেই। যতদিন একটা ইরানি বিজয় থাকে ততদিন যুদ্ধ করবে, কারণ এদের ইমানে জোর অনেক বেশি। আর গণতন্ত্রের কথা যারা বাজে, যে ইরানে যে সবচেয়ে সুন্দর গণতন্ত্র, ওদের মতাদর্শ আমি অপছন্দ করতে পারি, ও দ্বিমত করতে পারি, কিন্তু ওরা তো একটা আইন করেছে, একজন দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। এটাই সুন্দর এবং নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। পৃথিবীর 55টি মুসলিম দেশের মধ্যে এক্সেপ্ট ইরান কোন দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নাই। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সর্বশেষ একটা ছিল বলে মালয়েশিয়া, ওখানে বলে ওখানে গন্ডগোল, ইন্দোনেশিয়া, সব দেশে মুসলমান যেখানে গেছে সব মুনাফেক, সব ভণ্ড, সাম্রাজ্যবাদের দালাল। এরা কখনো শান্তিপূর্ণ বলে ক্ষমতা হস্তান্তর করে না। যদি ক্ষমতা হস্তান্তর রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি বলেন, আপনি বলবেন ইরান এক্সেপশন, সে ক্ষমতা হস্তান্তরের কোনো গরিমসি নাই, কোনো বিলম্ব নাই। ওরা ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়। যদি ওদের একদল, ঠিক আছে, একদল চীনেও আছে, একদল রাশিয়াও আছে, না কোরিয়াও আছে, কিউবাতে আছে, যাদের একটা মতাদর্শের ব্যাপার। কিন্তু মতাদর্শের মধ্যে যে রাশিয়ার মতো আমি 10 বছর 20 বছর থাকবো, চীনের মতো আজীবন থাকবো, এটা কোনো কথা না। ওরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে। সুতরাং ক্ষমতা হস্তান্তরের স্বচ্ছ প্রক্রিয়া। আমি ইউরোপীয় কথা বাদ দিলাম, আদার ওয়ার্ল্ডের কথা, মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইরান একমাত্র শক্তি যে শান্তিপূর্ণ হয়ে ক্ষমতা হস্তান্তর করে। সুতরাং ওখানে ক্ষমতা রেজিম চেঞ্জের অর্থ এখানে অন্ধকারে ঠেলে দেওয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা, এটা করতে পারবে না। একেবারে এই রেজিম চেঞ্জের জন্যই তো এই কিছুদিন আগেও তো ব্যাপক গণ্ডগোল হলো এবং বহু মানুষ হতাহত হলো, এবং এটার জন্য ইরানের সরকারকে দায়ী করা হয় যে তারা অনেক মানুষকে হত্যা করে ক্ষমতায় আছে। এরপর থেকেই তাদের উপর নানাভাবে প্রেশার ক্রিয়েট করছিল আমেরিকা। শেষ পর্যন্ত আলোচনার মধ্যেই এই হামলাটা হলো। এটি হচ্ছে একটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতার লক্ষণ। তুমি আলাপ করছো ওমানের মাধ্যমে, সুইজারল্যান্ডের আলাপ আলোচনার প্রক্রিয়া দিন বলতে অগ্রগতি, সেখানে হঠাৎ করে ডাকাতির মতো, ছিনতাইকারীর মতো তুমি হামলা করে একটা দেশের প্রবীণ নেতাকে হত্যা করছো। এই শুধু এটা সম্পূর্ণ বেআইনি, অবৈধ কাজ। যুদ্ধের একটা নিয়ম আছে, ঘোষণা দিয়ে যুদ্ধগুলো এই, কিন্তু তুমি আলোচনার মাধ্যমে প্রতারণা, এটা তো প্রতারণা, নৈতিকভাবে অধপতিত। এই অধপতন আমেরিকাকে ধ্বংস করবে, কারণ আমেরিকা তার বিশ্বাস করবে না যে এত বিশ্বাসঘাতক। ইসরায়েলকে তো মানুষ বিশ্বাস করে, ক্ষমতার দাপটে কদিন আপনি শাসন করবেন, আসলে পরিবর্তন হবে। আন্দোলনে ইরানে মানুষ মরছে, ঠিক আছে, পৃথিবীর কোন আন্দোলনে মানুষ মরা নাই? ফরাসি বিপ্লব মরা নাই, রুশ বিপ্লব নাই, চীনা বিপ্লবে মরা নাই, কিউবা বিপ্লবে মরা নাই। বিপ্লবের সাথে একটা রক্তপাত থাকবে। আমূল পরিবর্তন হলে সহজে ক্ষমতা ছাড়তে চাইবে না, কে সুযোগ সুবিধা ছাড়তে চাইবে না। সুতরাং এটা যখন প্রতিহত করা হবে, প্রতিরোধ করা হবে, তখন একটা রক্তপাত হবে। ইরানের রক্তপাত হচ্ছে, ইরানের রক্তপাত হওয়ার অন্য কারণ আছে। তাদের আন্দোলনের যে শক্তি, এটাকে নানাভাবে চতুর্দিকে সারা পৃথিবী, প্রতিবেশী আরব রাষ্ট্রগুলি এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তি, ইউরোপের শক্তি, আমেরিকার শক্তি, সমস্ত শক্তি ইরানকে গলা টিপে ধরতে চায়।
এবং আন্দোলন টাকা দিয়ে গুন্ডামি করতে চায়। এবং এই যে যুদ্ধের নিয়ম কানুন লঙ্ঘন করে, যুদ্ধের কেন নিয়ম লঙ্ঘন, যুদ্ধ অপরাধ হয়। এটা কোনো যুদ্ধের আগেই যায় না, একটা ডাকাতি করছে সিম্পলি, মাস্তানি গুন্ডামি। আমেরিকা গুন্ডামি করতে চায়, কিন্তু আমেরিকার গুন্ডামি একদিন শেষ হয়ে যাবে। আশা করি এই মধ্যপ্রাচ্যে ইরানের পতন হবে, এই ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার পতন হবে, এবং পতন কামনা করে সাম্রাজ্যবাদের পতন। একেবারে এই যে আপনি বলছিলেন পতন হবে, ইতিমধ্যে তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা আরও কঠোর পদক্ষেপ নিচ্ছেন, আরও হামলার পরিকল্পনা তাদের রয়েছে। তো পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? ইরানের একজন অত্যন্ত শক্তিশালী নেতা, নীতি নির্ধারণী লারাজানি, পররাষ্ট্র ইরান অন্তত 5 বছর এক নাগারে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। হয়তো হাম্বি তাম্বি করে, কোনো বকাবকি করে, হাওকা করে ইরানকে দমন করা যাবে না। ইরান প্রস্তুতি নিয়েছে, ইরান জানে তাকে যুদ্ধ করে টিকতে হবে। এই জন্য ইরান শক্তি কি, তার প্রযুক্তি শক্তি, মিসাইল, ড্রোন, রাশিয়াকে সেই ড্রোন দিয়ে রক্ষা করছে ইউক্রেনের যুদ্ধে। এবং এই চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, এদের ইরানের পাশে দাঁড়ানো উচিত। যদি চীনকে এরা কাবু করে ফেলতে পারে ইরানকে, তাহলে চীনকে ধরবে, উত্তর কোরিয়াকে ধরবে। তাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত, এবং চালাকি করলে কিন্তু নিজেরাই বিপদে পড়বে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যুদ্ধে রাশিয়া এবং চীন জড়াবে ইরানের সঙ্গে? জড়াবে কিনা আমি জানি না, কিন্তু আমি চাই জড়াক। কারণ তারা একটা ঐক্যবদ্ধ হতে হবে। তারা যে ব্রিক্স ত্রিক্স এগুলি করতে চায়, আমেরিকার আধিপত্য, ন্যাটোর আধিপত্য কমানোর জন্য অবশ্যই এই চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ওদের একটা ঐক্যবদ্ধ হওয়া উচিত ইরানের সাথে। একেবারেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন একবার এক এক কথা বলছে, এটার কারণ কি মনে করেন? একবার বলে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করতে বসবো, একবার বলতে না কোনো আলোচনা নয়, হামলা হবে, পাল্টা হামলা হবে। একবার এক এক রকম কথা বলছে, কারণটা কি? কারণ বলি, যুদ্ধে প্রথম শিকার হয় সত্য। যুদ্ধ একটা প্রতারণা, যুদ্ধ একটা মিথ্যার কৌশল, এবং বিভ্রান্ত করা, জনমতকে বিভ্রান্ত করা, নেতৃত্বকে বিভ্রান্ত করা, বিশ্বের মতামতকে মিসগাইড করার জন্য নানা ধরনের কথা বলে। আর এমনি ট্রাম্প একজন উন্মাদ প্রকৃতির লোক, এবং কথার কাজের কোনো মিল নাই, এবং তার দেশে সেই নানাভাবে নাজাল হচ্ছে। তার দিয়ে বেশি পরিমাণ শুল্ক আরোপ, অতিরিক্ত, এটা হাইকোর্ট অবৈধ ঘোষণা করছে, এবং তার অনেক নীতি জনগণ মানে না। ইরানের ব্যাপারেও এক এক সময় কথা বলে, তার নীতি এবং নৈতিকতা কোনো ঠিক নাই। এই ভণ্ডামির কারণে এক এক সময় এক কথা বলে। এই যুদ্ধ তাহলে কোথায় গড়াচ্ছে, কোথায় কোন দিকে গড়াচ্ছে? এখন আজকে দেখলাম ইরানের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বলে ইরানের যুদ্ধ নিয়ন্ত্রণ এখন ইরানের সরকারের হাতে নাই, সেনাবাহিনীর হাতে। এবং সেনাবাহিনী হাতে নিলে কত ভয়ঙ্কর হতে পারে এটা কল্পনারও বাইরে। যদি থাকুক আর না থাকুক, যদি ওরা অলরেডি এই নিউক্লিয়ার বা পরমাণুস্ত্র থাকে, তাহলে তো রাত রক্ষার জন্য এটা প্রয়োগ করতে পারে। এই অস্ত্র প্রয়োগ করলে যুদ্ধ কি পরিণত হবে? মধ্যপ্রাচ্য তো এমনি মরুভূমি, এটা আরেকটা আরো ব্যাপক মরুভূমিতে পরিণত হবে, আরো ব্যাপক প্রাণহানি হবে, সম্পদহানি হবে। এবারে ইসরায়েল এটাই চায়। মূলত কি ইসরায়েল, এই যে আমেরিকা মূলত তার সম্পদের জন্য, আর ইসরায়েল কেন? ইসরায়েল কি আসলে সবসময় ইরান নিয়ে তটস্থ থাকে নাকি, যে এই হামলা চালাবে? ইরান তো আগে থেকে কোথাও কোনো হামলা চালায় নাই। তটস্থ থাকা, কারণ জানে যে ইরান কখনো পদানত হবে না এবং কখনো মাথা নত করবে না। এরা হচ্ছে বীরের জাতি, জ্ঞানীর জাতি, সভ্যতার সৃষ্টিকারী একটা জাতি। ইসরায়েল একটা পররাষ্ট্র দখলকারী একটা উদ্বাস্তু রাষ্ট্র, এবং তার জনগণ কম, আয়তন ছোট। আর আরব দেশের অন্যান্য যে দেশ পার্শ্ববর্তী আছে, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আরব আমিরাত বলেন, সব হচ্ছে মার্কিন দালাল। এদের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নাই ইসরায়েলকে মোকাবেলা করার জন্য। ইসরায়েলকে মোকাবেলা করার মতো একমাত্র শক্তি মধ্যপ্রাচ্যে ইরান। ইরানকে যদি কাবু করতে পারে, ইসরায়েলের রাজত্ব কায়েম হবে। এবং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে চায় ইরানের গলা টিপে ধরতে। তারা না আসলে ইসরায়েলকে দিয়ে এই কাজটা করাইতে চায়। নাহলে ইসরায়েলের কি শক্তি আছে? এই যে পশ্চিমা আমেরিকা এবং ইউরোপীয় শক্তি না দিলে এতে একদিনেই দূর করে ফেলতে পারে ইরান।
কিন্তু ইরানকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে ডাল হিসেবে ব্যবহার করছে। এবং এত বুদ্ধি, এত কৌশল, এত চালাক ইহুদিরা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছলে বলে কৌশলে ইরানের মধ্যে যুদ্ধে লাগিয়ে দিয়েছে। একদম। আরেকটা বিষয় জানতে চাই, এই যে মধ্যপ্রাচ্যে যে 27টা-28টা ঘাঁটিতে হামলা চালালো এবং এই হামলার মোটামুটি ধ্বংস করে ফেললো মার্কিন ঘাঁটিগুলো, ইতিমধ্যে মার্কিন অনেক সেনা সদস্য মারা গিয়েছেন মধ্যপ্রাচ্যে। তো এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে আসলে বাকি দেশগুলোর মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে? তারা কি যুদ্ধে জড়াবে মনে হচ্ছে? তারা ওদের তো যুদ্ধ করার কারো ক্ষমতা নাই। এটা হচ্ছে ফার্মের মুরগি, ওরা ক্ষমতা রাখে না। অস্ত্র কিনে নামে আমেরিকায় টাকা দেয়। মানে এমনি সরাসরি চাঁদাবাজি হবে বলে দান হবে অস্ত্রের নামে, 5 টাকার জিনিস 500 টাকা দিয়ে কিনে, 1000 টাকা জিনিস 1 লাখ টাকা দিয়ে কিনে অস্ত্র কিনে, এবং আমেরিকা ঘাঁটি দিয়ে তারা রাষ্ট্রকে পাহারা দিয়ে ওরা আমোদ প্রমোদ দিয়ে ব্যস্ত। এত কোনো উন্নয়নও নাই, এত কোনো উৎপাদনও নাই। প্রাকৃতিক সম্পদের তেল আছে, গ্যাস আছে, বিক্রি করে এই। আর দুবাই একটা মার্কেট পেয়েছে, আন্তর্জাতিক ব্যবসা জাহাজ, এটা ব্যবহার করে তারা চলে। তারা তো কোনো সামরিক শক্তি বলতে গেলে নাই। সব দেশে না হলে পৃথিবীর আর কোন দেশে আছে? প্রত্যেক দেশে মার্কিন ঘাঁটি। একদম। এগুলো হচ্ছে মার্কিনের অলিখিত উপনিবেশ, মানে অবৈধ উপনিবেশ। দখল না রাষ্ট্র একটা আছে, চালায় আমেরিকা, টাকা দেয় আমেরিকা, অস্ত্র দেয় আমেরিকা, অস্ত্র 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কিনে। যুদ্ধ তো করা কিছু, আমেরিকা যা বলে তাই করবে, কিছু করতে পারছে না। এখন মারা শুরু করছে ইরান মিসাইল, তখন তোরা একটা প্রতিহত করতে পারছে না, কথাই বলতে পারছে না, হাই হাই করতেছে। হাই হাই করা তার ধরা কোনো কোম্পানি নাই, উপায় নাই। তবে মুসলমান বিশ্বের, আরব বিশ্বের উন্নতির জন্য এটা বলতে খারাপ শুনে, প্রথমে ইরানের উচিত সৌদি রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া। এই হামলার মূল প্রেরণাদাতা, উস্কানিদাতা, অর্থদাতা এই যে মোহাম্মদ বিন সালমান। এখন এই নেতানিয়াহুকে হত্যা না করে ওই বেটাকেই ধ্বংস করা উচিত। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি, আমেরিকার স্বার্থ একমাত্র টাকা পয়সা দিয়ে জায়গা দিয়ে রক্ষা করে কে? সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রদ্রোহ উৎখান না করলে পৃথিবীর মুসলমানের কোনো উন্নতি হবে না। হাজারে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার হজ করে উমরা করে আমরা দিই সারা বিশ্বের মুসলমানরা। ওই টাকা দিয়ে ইসরায়েলকে অস্ত্র কিনায়, আমেরিকা অস্ত্র আক্রমণে সহায়তা করে। সুতরাং ইসলাম ধর্ম এবং মানবতার শত্রু হচ্ছে এখন ইসরায়েল নয়, সৌদি আরব। তাকে ধ্বংস করতে হবে। ইরানের উচিত সৌদি আরবটা ধ্বংস করে দেওয়া, রাজপ্রাসাদে মারে। আমাদের এখানে ধরেন আপনার এত হামলা হলো ইরানে, যে এই প্রথম হামলাতেই শিশুরা মারা গেল এবং প্রায় 200-র কাছাকাছি শিশু মারা গেল। আমরা দেখি না যে মানবাধিকার যে সংগঠন আন্তর্জাতিক, তাদের কোনো সারা শব্দ দেখছি না। অথচ আমাদের এখানে ধর আমাদের দেশে কিংবা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এইরকম কোনো মানবাধিকার লঙ্ঘন হলে সবাই ঝাঁপাই পড়তো। আমেরিকা ইসরায়েলে এত বড় মানবতা বিরোধী অপরাধ করলো, তারপরও কেউ কোনো কথা বলছে না। কারণটা একটি কারণ, পৃথিবীতে যত ইসলামিক রাষ্ট্র আছে এবং ইসলামিক রাজনৈতিক সংগঠন ধরেছে, যে সেটা হচ্ছে সব আমেরিকার টাকায়, ইসরায়েলের গণহস্ত টাকায় তৈরি। ওরা ইরানকে দূর করে ফেললো আমেরিকার বিরুদ্ধে। কোনো ধর্মীয় দল, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, বিভিন্ন দেশে কথা বলবে না। কারণ এরা হচ্ছে আমেরিকার পুষ্যপুত্র, ইসরায়েলের এজেন্ট। আমেরিকার টাকায় যত মানবাধিকার সংগঠন আছে, উন্নয়ন সংগঠন, সব তো আমেরিকার টাকায়, গোয়েন্দা সংস্থার টাকায় চলে। ওরা অন্য মুসলিম দেশে হইচই করতে পারবে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটি কথা বলার ওদের সাহস নাই, নৈতিক ভিত্তি নেই। কারণ ওদের টাকায়, ওদের বুদ্ধিতে, ওদের পরামর্শে চলে না, ওদের স্বার্থ রক্ষা করে, ওদের কাজ পরিচালনা করে। তৃতীয় বিশ্বের অন্য দরিদ্র দেশের সরকারকে কাবু করা, সরকারকে বিশৃঙ্খলায় ফেরা, মানুষকে বিভ্রান্ত করা, এই যে আমাদের সুশীল সমাজ, এনজিওদের কাছ থেকে সাম্রাজ্যবাদের দালালি করা। এবং সাম্রাজ্যবাদ যদি সরাসরি মুখোশ খুলে প্রকাশ্যে প্রত্যক্ষ ভাবে হামলে পড়েছে ইরানের উপর, নিরীহ মানুষের উপর, শিশুর উপর, নারীর উপর, তখন আমাদের মানবাধিকার কোথায়? আমাদের ধর্মীয় সংগঠনগুলি কোথায়? ইসলাম একটা কথা বলতে বিবৃতি দিয়েছে, কোন আমেরিকার নাম ধরে নাই। তোমরা মিছিল করো যে সাম্রাজ্যবাদের পতন আমরা চাই, ইরানের জনগণের পক্ষে আমরা আছি না, আমেরিকার বিরুদ্ধে কথা বলবে না। আমাদের সরকারও না, কোনো রাজনৈতিক দলও না, কারণ সব আমেরিকার মুখাপেক্ষী, সব প্রভুর পানে তাকিয়ে আছে। একেবারেই। আরেকটা বিষয় আলাপ করি, সেটা হচ্ছে যে এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী হচ্ছে মনে হচ্ছে আপনার কাছে?
আমি তো যুদ্ধ বিশেষজ্ঞ নই, সুতরাং না, পরিস্থিতি পরিস্থিতি বলা হচ্ছে যে কারণ সহজে আমি তো আরেকবারে বলেছি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা এক নাগারে 5 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রেখেছে, তাদের অস্ত্র ভান্ডার গড়ে তুলেছে। যদি দীর্ঘায়িত হয়, ওরা দীর্ঘায়িত তো করবেই, কারণ ওরা তো আত্মসমর্পণ করবে না, যুদ্ধ করবে। এর মধ্যে যদি কোনো প্রকারে এই যে ইসরায়েলকে কাবু করে ফেলতে পারে, যুদ্ধ থেমে যাবে। আর এর যদি যুদ্ধ দ্রুত থামতে পারে, যদি ইরানের সাথে চীন, রাশিয়া, কোরিয়া অস্ত্র দিয়ে সাহায্য করে, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত। দীর্ঘমেয়াদী হবে না হতে পারে না, যদি সবাই সাহায্য করে তাহলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার পসিবিলিটি না। যুদ্ধ আমি বলে সহযোগিতা না করলে তো যুদ্ধ দীর্ঘায়িত হবে, সহযোগিতা করলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ওরা পালাই যাবে। আচ্ছা আচ্ছা, কারণ যুদ্ধ কিভাবে করবে? সমস্ত এই যে আরব রাষ্ট্রের ঘাঁটি যদি ধ্বংস করে দেয়, সাথে চীন, আমেরিকা, চীন এবং রাশিয়া মিলে আমেরিকা যুদ্ধ করবে কোথায়? পালে তার গাড়ি নেই, সাবমেরিন দিয়ে তাদের ফ্লাড বাহী এই রণতরী ওগুলো ধ্বংস করে দেয়, তাহলে আমেরিকাতে আপনি পালাই যেতে হবে, কোথায় যাবে? যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে থাকবে, তখন রাশিয়া চীনে চলে যাবে। কিন্তু ইতিমধ্যে তো এই ঘাঁটি ধ্বংস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কেয়ার স্টারমার্কের সহযোগিতা চেয়েছেন, কেয়ার স্টারমার্ক ঘাঁটি ব্যবহারের দিয়েছেন, শর্ত সাপেক্ষ অনুমতি দিয়েছে। সাইপ্রাসে যে ব্রিটিশ গাড়িতে ওরা হামলা করছে ইরান, কারণ ওরা তো আমি লাল কুত্তা শিয়ালের ভাই, ওরা বিসিবির মুসলমান বললেই সব ইউরোপিয়ানরা একজোট হয়ে যাবে, ইউরোপ আমেরিকানরা। এটা এখানে কোনো আদর্শ নাই, মুসলমান বিরুদ্ধে সবাই একজোট। অসংখ্য ধন্যবাদ জনাব সাদাতুল্লাহ খান, আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমরা ইরান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রতিবুদ্ধিজীবীর সম্পাদক এবং বিশ্লেষক লেখক সাদাতুল্লাহ খানের সঙ্গে। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় আসি আপনাদের সামনে, আজও আসলাম। আগামীকাল যথারীতি অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আসবো নিশ্চয়ই। এবং এই যুদ্ধের যে দাওয়া চলছে সেটি দ্রুত বন্ধ হোক, এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলা হোক শিশুদের জন্য, আগামী প্রজন্মের জন্য। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।